হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের প্রচুর রিকোয়েস্টের কারণে আমি দ্য মনস্টার ড্রামার দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। তো চলো দ্বিতীয় পার্ট দেখে নেওয়া যাক। দ্বিতীয় পার্টের শুরুতে দেখা যায় যে লিকে পানিতে ডুবতে দেখে ভীষণ খুশি হয়ে যায়। তারা তো ভাবছিল লি হয়তো ওখানেই মারা গেছে। এরপর সে এই খুশিতে তার গার্লফ্রেন্ডের কাছে চলে আসে আর তারা দুজন মিলে অনেক এনজয় করে। দুজনে একসাথে বেশ রোমান্টিক সময় কাটায়। এরই মধ্যে সেই হোটেলে গেমির বাবা এসে হাজির হয়। সে এসে জেজেকে আজে বাজে কথা বলতে শুরু করে। এসব শুনে গেমি সেখান থেকে ভয় পেয়ে বাইরে চলে আসে। সে যেতেই তার বাবা জেজের কাছে জিজ্ঞেস করে এসব কবে থেকে চলছে। এখানে জেজে গেমির বাবাকে জানায় সে গেমিকে অনেক ভালোবাসে। তবে এখানের গেমির বাবা, যার নাম ছিল নীল, সে জেজেকে জিজ্ঞেস করে তোমার ওয়াইফ মারা গেছে কতদিন হলো। উত্তরে জেজে জানায় 1 মাস। এ কথা শুনে সে জেজের কাছে জিজ্ঞেস করে তাহলে আমার মেয়ের সাথে তুমি কতদিন ধরে সম্পর্কে জড়িয়েছ। উত্তরে জেজে বলে 3 বছর। এটা শুনে তার বাবার মাথায় রাগ উঠে যায় আর রেগে সে জেজেকে তার হাতে লাঠি দিয়ে মারতে শুরু করে। জেজে কোনোভাবে বলে কই সেখান থেকে গার্ডদের বাইরে পাঠিয়ে দেয়। এরপর সে গেমির বাবাকে বলে আমার ওয়াইফকে আপনার মেয়ে মেরে ফেলেছে, আর এই কথা বাইরে জানাজানি হলে আপনার মেয়েকে তখন সারা জীবন জেলের ভেতরেই থাকতে হবে। এসব শুনে নীল একেবারে শকড হয়ে যায়। এখানে জেজে এবার নীলের মুখোমুখি দাঁড়ায় আর বলে আমি খুব ভালো করে জানি যে আপনি হলেন এই দেশের প্রেসিডেন্টের সেক্রেটারি। তবে আমি এটাও খুব ভালোভাবেই জানি যে আপনি এখন নিজে প্রেসিডেন্ট হতে চাইছেন, আর এই ব্যাপারটা এখন বাইরে জানাজানি হলে সমাজে আপনার নাম খারাপ হয়ে যাবে। তখন আপনার এই প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নই থেকে যাবে। তাই আপনার ভালো এটাই যে আপনি আমার সাথে ডিল করেন, তাহলে আমি আপনাকে প্রেসিডেন্ট হতে সাহায্য করব। এসব বলে সে শেষমেশ নীলকে নিজের দলে নিয়ে নেয়। অন্যদিকে লিকে দেখা যায় সে একটা ময়লা স্তূপের মধ্যে পড়ে আছে। এরপর সে উঠে সামনের দিকে হাঁটতে শুরু করে। এর মানে সবাই তাকে মৃত ভাবলেও সেই অ্যাক্সিডেন্টে তার প্রাণ বেঁচে গিয়েছিল। এরপর 3 বছর কেটে যায় আর লিকে দেখা যায় সে এখন একেবারে ভিখারির মতোই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে যদিও এখনো দেখতে পায় না, তবু সে তার শত্রুদের থেকে বদলা নিতে চায়। আসলে সে এখন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। হঠাৎ একদিন চলার পথে সে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। এখানে দেখা যায় সে অন্য কেউ নয়, সে হলো প্যানি মোনার সেই অ্যাসিস্ট্যান্ট। তবে সে লিকে দেখে চিনতে না পেরে সরি বলে এগিয়ে যায়। তবে লি তাকে চিনে ফেলে আর তাকে দেখে বলে আমাকে চিনতে পারছো না, আমি লি, তুমি তো প্যানি তাই না? এ কথা শুনে প্যানি বিশ্বাস করতে পারছিল না যে এত ধনী হওয়া সত্ত্বেও লির এখন এই অবস্থা। তাই সে লিকে চেনে না বলে সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। এখানে একটা আসল সত্য জানা যায়, প্যানি আসলে 1 বছর আগে লিকে এমনি এমনি বাঁচায়নি। সে খুব ভালো করে জানতো যে লির শরীরে সেই ভাইরাসের অ্যান্টিডোট রয়েছে, যেটা সে ওই হাসপাতালে নিয়েছিল। এতে করে লির শরীরে সেই ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাই সে লির শরীর থেকে রক্ত নেওয়ার জন্য তাকে সাহায্য করেছিল, যাতে সেটা নিয়ে সে আবারও অ্যান্টিডোট তৈরি করতে পারে। তবে লির এমন ভয়াবহ দুর্দশা দেখে সে কোনো কথা না বলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর লি রাস্তার পাশে বসে মিউজিক প্লে করতে থাকে। এতে করে পথচারীরা তাকে দয়া করে কিছু টাকা দিয়ে যায়, আর এভাবে কোনোভাবে তার দিন কাটছিল। এর মধ্যে একটা বাচ্চা ছেলে এসে লিকে জানায় তার টাকাগুলো কিছু চোর এসে চুরি করার চেষ্টা করছে। এ কথা শুনতে লি দৌড়ে নিজের আস্তানায় চলে যায় আর চিৎকার করে বলে আমার টাকায় হাত দেবে না। সে ছুটে এসে তার টাকার বক্স নিয়ে পালাতে গেলে লোকগুলো তাকে ধরে ফেলে। কিন্তু ঠিক সেই সময় রাস্তায় পুলিশের গাড়ি চলে আসে। লোকগুলো লিকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে মাটিতে পড়ে থাকা তার টাকাগুলো কুড়াতে শুরু করে। আসলে সে এতদিন ধরে তার চোখের অপারেশনের জন্য টাকা জমাচ্ছিল। সে চেয়েছিল তার চোখের দৃষ্টি ফিরে আসলে সে ওই বেঈমানদের করা অন্যায়ের প্রতিশোধ নেবে। এরই মধ্যে সেখানে প্যানি আসে আর লিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তবে লি তার উপর রেগে যায় আর বলে এখন কি দেখতে এসেছো? তুমি তো আমাকে চেনোই না তাই না? তাহলে কি করতে এসেছো? এখানে প্যানি তার কাজের জন্য লিয়ের কাছে ক্ষমা চায় আর বলে এখন তোমার ব্লাড স্যাম্পল দিয়ে সেই ভাইরাসের অ্যান্টিডোট বানাতে পারবো। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি তোমার চোখের অপারেশন করিয়ে দেব। এসব শুনে লি তার কথায় রাজি হয়ে যায়। এরপর প্যানি লিকে তার সাথে করে নিজের বাসায় নিয়ে আসে আর তার শরীর থেকে রক্ত নেয়। এরপর লি প্যানির কাছে জিনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু প্যানি জানায় সে জানে না জিনা এখন কোথায় আছে। এটা শুনে লি ভীষণ আপসেট হয়ে যায়। অন্যদিকে জেজেকে দেখা যায় সে কোনো একটা কাজের জন্য ইউএসএতে এসেছে। এখানে জানা যায় জেজের সেই পার্টনার নাথান কোরিয়ার সবচেয়ে বড় বিজনেসম্যান, আর সে লিয়ের ওই হাসপাতালটাকেও কিনতে চায়। তবে তার বাবার একটি অবৈধ সম্পর্ক ছিল, এমনকি সেখানে একটা ছেলেও আছে।
তবে নিজের বাবার নাম যাতে খারাপ না হয় তাই সে তার সেই ওয়াইফ আর ছেলেকে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছিল। আর যে সেই কথা জানতে পেরে সেখানে চলে আসে। তবে সেখানে গেলে যে দেখতে পায় সে ছেলেটা ঘরের মধ্যে কাউকে একটা মেরে ফেলেছে আর নিজের মায়ের দিকে বন্দুক পয়েন্ট করে দাঁড়িয়ে আছে। এরপর যে তাকে কোনোভাবে শান্ত করে নিজের সাথে নিয়ে আসে। এদিকে পুলিশে খুনের দায়ে ছেলেটার মাকে ধরে নিয়ে যায়। আর এই ছেলেটার নাম হলো অ্যান্ড্রিউ। আর এই হলো নাথানের সেই সৎ ভাই। এখানে যে অ্যান্ড্রিউকে কাজে লাগিয়ে নাথানের থেকে বদলা নিতে চায়। সেই সাথে নাথানের ওই বিশাল কোম্পানিটাকে হাতিয়ে নেওয়ার প্ল্যান করে। সে অ্যান্ড্রিউর ব্রেন ওয়াশ করতে শুরু করে। সে বলে, কোরিয়ায় তোমার বাবা তো বিশাল বিজনেসম্যান, তার অবর্তমানে সবটা তোমাকেই সামলাতে হবে। তবে অ্যান্ড্রিউ জানায় সে তো আমাদেরকে এখানে রেখে চলে গেছে, তাই সে আর তার বাবার সাথে সম্পর্ক রাখতে চায় না। তবে এসব শুনে অ্যান্ড্রিউ জেজেকে জিজ্ঞেস করে, আপনি কেন আমার প্রতি এত সদয় হলেন আর কেনই বা আমাকে পুলিশের হাত থেকে বাঁচালেন? উত্তরে জেজে বলে, আরে ভাই, তুমি তো এত বড় ধনীর ছেলে, তাহলে কেন তুমি ধুকে ধুকে মরবে? তোমাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। তুমি ভালো করে পড়াশোনা করবে, তারপর তুমি হবে সে বিজনেসের মালিক। সে নাথানের ব্যাপারে এটা ওটা বলে অ্যান্ড্রিউকে নাথানের বিরুদ্ধে নিয়ে যায়। অন্যদিকে প্যানিও লিখে দেওয়া কথা মতো রক্ত দেওয়ার বিনিময়ে সে লিয়ের চোখের অপারেশন করিয়ে দেয়। তবে লি কিছুতেই চাইছিল না যে তার শত্রুরা তাকে চিনে ফেলুক, তাই সে এবার চোখের সাথে নিজের মুখেরও অপারেশন করে। এরপর লির যখন চোখ খোলা হচ্ছিল তখন সে ভাবে, সবাই ভাবছে আমি মারা গেছি, তাই তারা সবাই খুশিতে আছে। তবে তারা কেউ জানে না যে তাদেরকে মারার পরেই আমি মরব, তার আগে না। এরপর সিন কাট হয়ে 5 বছরের পরের দৃশ্য দেখানো হয়। আর এখানে লিকে দেখা যায় সে আমেরিকায় পড়াশোনা করছে। সে এখন চাচ্ছে নাথানের কোম্পানিতে জয়েন হওয়ার জন্য ইন্টারভিউ দিতে। এমনকি যেও সেই কোম্পানিতে একটা বড় পোস্টে আছে, আর কোনোভাবে সে এই কোম্পানিতে ঢুকতে পারলে সে তার বদলা নিতে পারবে। আর এতদিন সে এই প্ল্যানে করছিল। এদিকে নীলকে দেখা যায় সে এখন একজন বড় পলিটিশিয়ান। এমনকি সে এখন জেজেকে অনেক সাপোর্ট করে। তবে এসবের জন্য লির কাছে বদলা নেওয়াটা বেশ কঠিন হয়ে পড়েছে, কারণ এতদিনে জেজে অনেক ধনী হয়ে গেছে, তাই তার কাছে পৌঁছানো অতটাও সহজ হবে না। তাই লি প্ল্যান করে যেভাবেই হোক না কেন তাকে ওই কোম্পানিতে ঢুকতেই হবে। এরপর লি যাওয়ার আগে প্যানির সাথে কথা বলে। প্যানিও লিকে জেজে আর নাথানের ব্যাপারে সব আপডেট জানাতে থাকে। এখানে লি আবারও প্যানির কাছে জিনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সে কিছুই বলতে পারে না। অন্যদিকে একটা শপে জিনাকে দেখা যায়। আর এখানে জানা যায় সেদিন জিনাকে বাঁচাতে গিয়ে তার বাবা মারা গেছে। জিনা তার বাবার স্মরণে ফুল দিয়ে বলে, আজকে আমি একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি, আর এই জবটা হলে আমি ভাইয়ের ট্রিটমেন্ট অনেক ভালোভাবে করতে পারবো। আর জিনাও ঠিক সেই একই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে যেখানে লি যাওয়ার প্ল্যান করেছে। অন্যদিকে অ্যান্ড্রুকে দেখা যায় সে আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে সোজা কোরিয়াতে চলে আসে। কিন্তু এই ব্যাপারে যে কিছুই জানে না। সে তার জন্য একটা বাড়ি খুঁজছিল। এরপর সে একটা বাড়ি দেখে সেখানে ঢুকে পড়ে। দরজা খোলা পেয়ে সে ঘরের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে কাউকে না দেখতে পেয়ে সে বাথরুম চেক করলে সেখানে জিনাকে দেখতে পায়। জিনা অ্যান্ড্রুকে দেখে বকাবকি শুরু করে। এতে অ্যান্ড্রু দ্রুত বাইরে চলে যায়। এরপর জিনা বাইরে সে অ্যান্ড্রুকে জিজ্ঞেস করে, ভেতরে আসার সাহস কিভাবে হলো? উত্তরে অ্যান্ড্রু জানায়, কিন্তু দরজা তো একেবারেই খোলা ছিল। তখন জিনা বলে, ওখানে লেখা আছে যে দরজার লক খারাপ, সেটা চোখে পড়েনি নাকি? এটা দেখে অ্যান্ড্রু জিনাকে সরি বলে। এরপর সে জিনার কাছে জিজ্ঞেস করে যে এখানে কোনো রুম পাওয়া যাবে কিনা। জিনা কিছু বলতে যাবে ঠিক তখনই পাশের রুম থেকে একজন চিৎকার করে বলে, ওয়াশরুমে পানি আসছে না তো। এরপর অ্যান্ড্রু রুমের কথা জিজ্ঞেস করলে জিনা তাকে একটা রুম দেখিয়ে চলে যায়। পরদিন সকালে অ্যান্ড্রু চলে যায় তার বাবার সেই কোম্পানিতে। তবে সে কোম্পানিতে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড এসে তাকে থামিয়ে দেয়। তখন অ্যান্ড্রু জানায়, তুমি হয়তো আমাকে চেনো না, তবে আমি বড় একজন মানুষ। এরই মধ্যে সেখানে অ্যানাউন্স করা হচ্ছিল যে চেয়ারম্যান আসছে, তাই সিকিউরিটি গার্ডটা দ্রুত সামনে চলে যায়। সেখানে অ্যান্ড্রুর বাবার সাথে জেজেকে দেখা যায়। তবে এখানে জেজে অ্যান্ড্রুকে দেখে বেশ কিছুটা ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে অ্যান্ড্রু কেন তাকে না জানিয়ে চলে আসলো। এরপর চেয়ারম্যান যাওয়ার পরে সে অ্যান্ড্রুর সাথে গিয়ে দেখা করে। জেজে রেগে অ্যান্ড্রুকে জিজ্ঞেস করে, তুমি না জানিয়ে এখানে কেন আসলে? তখন অ্যান্ড্রু বলে, আরে আপনি তো বলেছিলেন পড়াশোনা শেষ করে চলে আসতে, তাই আমিও চলে এসেছি। তবে এখানে জেজে অ্যান্ড্রুকে বোঝায়, এখন কাউকে জানানো যাবে না যে সে চেয়ারম্যানের অবৈধ সন্তান, নয়তো পুরো প্ল্যানটাই মাটি হয়ে যাবে। এখানে অ্যান্ড্রু বলে, তাহলে আমি কি করব? এমনিতেই আমার মা জেলে আছে, আর আমেরিকাতেও আমার আপন বলতে আর কেউ নেই। তখন জেজে বলে, এসেই যখন পড়েছ, তাহলে এখন আমি যা বলছি তাই করো। কাল এই কোম্পানিতে একটা ইন্টারভিউ হবে, আর আমি চাই তুমি সেখানে আসো। আর একবার এই কোম্পানিতে ঢুকতে পারলে তুমি তোমার বাবার কাছাকাছি আসতে পারবে।
এসব বলে সে অ্যান্ড্রুকে পরদিনে সে এক্সামের একটা অ্যান্সার শিট দিয়ে চলে যায়। এক্সামের দিন প্যানি লিকে নিয়ে আসে। লি গাড়ি থেকে বের হয়ে এগোতে গেলে হঠাৎ তার সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। এতে করে মেয়েটার হাতে থাকা বইগুলো পড়ে যায়। এরপর সে বইগুলো উঠিয়ে বলে, কি ব্যাপার, চোখে কিছু দেখতে পাও না নাকি? এখানে এই কথাগুলো শুনে লি একেবারে চমকে ওঠে। এটা তো জিনার সেই আওয়াজ। আর এখানে লি সত্যি জিনাকে চিনতে পারে। আগে তো লি জিনাকে কখনোই দেখেনি, তাই জিনাকে প্রথমবার দেখে সে তার দিকে তাকিয়ে থাকে। এসব দেখে সে লিকে বলে, অন্ধ নাকি? এরই মধ্যে সেখানে অ্যান্ড্রু চলে আসে আর জিনাকে ডাক দেয়। আসলে জিনা নিজের নামটাও চেঞ্জ করে ফেলেছে। এতে করে লি বেশ কনফিউজড হয়ে যায়, কারণ গলার আওয়াজ সেম কিন্তু নাম আলাদা। এদিকে জিনা অ্যান্ড্রুকে বলে, কি ব্যাপার, তোমার সাথে সামান্য পরিচয় হয়েছে বলে তুমি এখন আমার পিছু পিছু ঘুরবে? এসব বলে সে অ্যান্ড্রুকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে লি ভাবে হয়তো এই মেয়েটার গলার আওয়াজ জিনার মতো। লি যেহেতু প্লাস্টিক সার্জারি করিয়েছে তাই জিনা তাকে চিনতে পারে না। এরপর এক্সাম শুরু হয়ে যায়। লি, জিনা আর অ্যান্ড্রু পেপার সলভ করতে শুরু করে। এখানে অ্যান্ড্রু যেহেতু আগে থেকে উত্তর পেয়ে গিয়েছিল, তাই সে কিছুক্ষণের মধ্যে উত্তর দিয়ে দেয়। আর লিও অল্পের মধ্যে সব উত্তর দিয়ে দেয়। এক্সাম শেষ হলে লি বাইরে এসে দাঁড়ায়। দেখা যায় বাইরে বৃষ্টি হচ্ছে। লি তখন সেখানে জিনা নামের ওই মেয়েটাকে দেখতে পায়। লি নিজের ছাতাটা বের করে আর মেয়েটাকে সাথে যাওয়ার জন্য অফার করে। তবে মেয়েটা অদ্ভুত ব্যবহার করে ওখান থেকে চলে যায়। এরই মধ্যে সেখানে অ্যান্ড্রু আসে আর লিকে বলে, কি ভাই, শুধু কি মেয়েদের জন্য ছাতা অফার করবে? আমার সাথেও একটু শেয়ার করো। এরপর লি আর অ্যান্ড্রু একসাথে সেখান থেকে বের হয়ে যায়। লি রাগ করলেও অ্যান্ড্রুকে কিছুই বলে না। কিছুদিন পর রেজাল্ট আসলে দেখা যায় জিনা পাশ করেছে। এটা দেখে তো জিনা খুশিতে একেবারে কান্না করে দেয়। আসলে সে ভাবতেই পারেনি যে তার সিলেকশন হয়ে যাবে। সে তো এবার খুশিতে ডান্স করতে শুরু করে। এদিকে কোম্পানিতে নাথানকে দেখা যায় সে জেজে আর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে একটা মিটিং করছে। সেখানে নাথানের অ্যাসিস্ট্যান্ট জানায় তাদের কাছে খবর আছে তারা যে নতুন কাজের জন্য ওয়ার্কার হায়ার করেছে সেখানে কিছু গুপ্তচর ছিল, আর তারা নাকি বাকিদের সাথে এক্সাম দিয়েছে। আর এখন তাদের ধরতে হলে লাই ডিটেক্টর টেস্ট করা উচিত। এ কথা শুনতেই জেজে ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ কোনোভাবে অ্যান্ড্রু ধরা পড়া মানে তার সত্যতাও সামনে চলে আসা। এরপর ইন্টারভিউ দেওয়ার জন্য তারা সবাই আবারও কোম্পানিতে আসে। আর সেখানে লুসি নামের সেই মেয়েটিকে দেখা যায়। প্রথমেই লুসিকে নেওয়া হয়। সেখানে নাথান তাকে জিজ্ঞেস করে, আপনি কি দেশকে ভালোবাসেন? লুসি জানায় হ্যাঁ। লাই ডিটেক্টরে দেখা যায় সে সত্যি বলছে। এরপর তারা লুসিকে জিজ্ঞেস করে, তুমি এই কোম্পানিতে কেন জয়েন করতে চাইছো? লুসি জানায় দেশের জন্য এই কোম্পানি অনেক প্রয়োজন, আর সেও চায় দেশকে এগিয়ে নিয়ে যেতে এখানে কাজ করতে। এখানে লুসির প্রতিটি কথাই ট্রু দেখা যাচ্ছিল। এতে করে লুসিকে কোম্পানিতে সিলেক্ট করা হয়। এরপর আসে জিনার পালা। তবে জিনা যেহেতু তার নাম চেঞ্জ করেছিল তাই সে কিছুটা ভয় পেয়েছিল। এরপর জিনাকে যখন জিজ্ঞেস করে সে কেন এই কোম্পানিতে কাজ করতে চায়, তখন জিনা সত্যিটা জানায়। জিনা বলে তার টাকার প্রয়োজন তাই সে এখানে কাজের জন্য এসেছে। ডিটেক্টরে দেখা যায় সে সত্যি বলছে। এখানে যে বলে তোমাকে আমার চেনা চেনা লাগছে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? এ কথা শুনে জিনা চুপ হয়ে যায়। তবে সে মিথ্যা বলে তো এই ডিটেক্টর অফ হয়ে যাবে। জিনা বলে, আপনার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, আপনি তো একজন লয়ার, আপনার সাথে কোর্টে আমার অনেকবার দেখা হয়েছে। এখানে যে তাকে বলে তোমার বাবার তো মৃত্যু হয়েছিল তাই না? তখন জিনার সেই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন তার বাবা তাকে বাঁচানোর জন্য সে রুমে ঢুকে পড়েছিল। এতে করে সে ওই ভাইরাসের সংক্রমণে চলে আসে, আর কিছুদিনের মধ্যে সে ওই ভাইরাসে ইনফেক্টেড হয়ে মারা যায়। এখানে জিনা বলে তার বাবা আর বেঁচে নেই, তাই এখন তাকেই তার ভাইয়ের দেখাশোনা করতে হয়, আর সেজন্যই তার টাকার খুব প্রয়োজন। আর এখানে এই কথাগুলো সত্যি দেখাচ্ছিল। এতে করে এবার তারা জিনাকেও সিলেক্ট করে নেয়। এরপর আসে অ্যান্ড্রু। তবে যে অ্যান্ড্রুকে দেখে বেশ ঘাবড়ে যায়, কারণ এখানে অ্যান্ড্রু ধরা পড়ে গেলে তার খেল খতম। এরপর নাথান অ্যান্ড্রুকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো আমেরিকাতে পড়াশোনা করেছো, তাহলে এই কোম্পানিতে কেন জবের জন্য এসেছো? সে বলে, আমার মা আগে এখানেই থাকতো, তবে আমার বাবা আমাকে আর আমার মাকে আমেরিকাতে রেখে এসেছিল, আর এরপর সে কখনোই আমাদের দেখতে যায়নি। আর পরে তো আমার মা মারা গেছেন, তাই আমি এখানে চলে এসেছি। তখন নাথান বলে, আচ্ছা তাহলে কি তুমি এখন তোমার বাবার থেকে বদলা নিতে চাও? এ কথা শুনে যে ভীষণ চিন্তায় পড়ে যায় যে এখন কি হবে। এদিকে অ্যান্ড্রু জানায় সে বদলা নিতে চায়, তবে সেটা কোনোভাবে আঘাত করে নয়। এত বড় কোম্পানিতে জব নিয়ে তার বাবাকে দেখিয়ে দেবে সেও কারো থেকে কম না। এখানে লাই ডিটেক্টরে তার কথাগুলো সত্যি বলে দেয়। এতে করে কারো কোনো সন্দেহ থাকে না, আর সেই সাথে অ্যান্ড্রু সিলেক্ট হয়ে যায়। এরপর লি আসে। জেজেকে দেখে সে ভীষণ রেগে যায়, কিন্তু কোনোভাবে নিজেকে শান্ত করে বসে থাকে। এখানে নাথান লির ফাইল দেখে বলে, তোমার নামটা তো মনে হয় চেঞ্জ করা হয়েছে। আর এখানে লি চাইলেও মিথ্যা বলতে পারবে না।
তাই সে সত্যিটা একটু ঘুরিয়ে বলে। সে জানায় ছোটবেলায় তার সাথে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল। সবাই ভেবেছিল সে হয়তো বেঁচে নেই, তবে সে সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছে। আর তার জন্য আমি মনে করি আমার নামের কারণে হয়তো আমাকে এত বিপদে পড়তে হয়েছে, তাই আমি আমার নাম চেঞ্জ করেছি। এরপর আমি আমেরিকাতে গিয়ে পড়াশোনা করেছি আর এই বিশ্বাসে ফিরে এসেছি যে এখানে আমি একটা বড় কোম্পানিতে জব করব আর লাইফে বড় কোনো পর্যায়ে যাব। এসব শুনে লিকেও সিলেক্ট করে নেয়। এরপর সিলেক্টেড ক্যান্ডিডেটদের একটা বাসে উঠে ট্রেনিংয়ের জন্য দূরে এক জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। বাসে লিগে অ্যান্ড্রুর পাশের সিটে বসে পড়ে আর ও পাশের সিটে গিয়ে বসে জিনা। জিনা তো ভীষণ খুশি, তবে অ্যান্ড্রু জিনাকে ফলো করছিল। তখন লি বলে ওঠে, আমাকে এভাবে কেন দেখছো? এতে অ্যান্ড্রু বলে ওঠে, আমি মোটেও তোমাকে দেখছি না, তুমি অতটাও সুন্দর নয় যে আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। এখানে লি বলে, আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি নিজের বুদ্ধি খরচ করে এক্সামে সিলেক্ট হয়েছো। তবে অ্যান্ড্রু বলে, আমার চেহারাটাই এমন, কিন্তু এক্সামে তো আমি ফার্স্ট হব। এরপর সবাইকে ট্রেনিংয়ের জন্য একটা সুন্দর আর বিশাল বিল্ডিংয়ে নিয়ে আসে। জিনা জিজ্ঞেস করে, এখানে কি সবাইকে একসাথে থাকতে হবে? ইনচার্জ জানায় হ্যাঁ, তবে ওয়াশরুম আলাদা আলাদা হবে। সে আরও জানায় এখানে সবার ট্রেনিং হবে। এরপর সে সবাইকে ফ্রেশ হতে বলে আর যাওয়ার সময় জানায় বিকেল 4টায় একটা মিটিং আছে, সবাই যেন ঠিক সময়ে চলে আসে। এরপর সেই মতো সবাই রেডি হয়ে চলে আসে। সেখানে মোজো নামের এই কোম্পানির প্ল্যানিং ডিপার্টমেন্টের হেড আসে আর সেই সবাইকে ট্রেনিং দেবে। সে এসে সবাইকে বলে, আমাদের 4 এজেন্টের কাজ কিন্তু অনেক, তাই আমরা 4 জনের মধ্যে 3 জনকে সিলেক্ট করব, তাই সবারই চেষ্টা চালাতে হবে। এরপর সে এক্সামের রেজাল্ট দেখায়। সেখানে দেখা যায় অ্যান্ড্রু প্রথম হয়েছে, সেকেন্ড লি আর জিনা হয়েছে চতুর্থ। রেজাল্ট দেওয়া শেষ হলে অ্যান্ড্রু লিকে বলে, দেখেছো, আমি বলেছিলাম না আমি ফার্স্ট হব। এরপর মোজো সবাইকে উদ্দেশ্য করে বলে, আমরা এখান থেকে 3 জনকে সিলেক্ট করব, তবে তাদেরকে শারীরিক আর মানসিকভাবে টপ হতে হবে। মিটিং শেষ হলে সবাই যে যার জায়গায় গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে সবাই ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে যায়। এরপর শুরু হয় ফিজিক্যাল এক্সারসাইজ। অ্যান্ড্রু আর লি একে অপরকে টেক্কা দিয়ে যাচ্ছিল, তবে এদিকে জিনার অবস্থা খুবই খারাপ। সে প্রতিবারই সবার লাস্ট হচ্ছিল, তবে লুসি বেশ ভালোই পারফরমেন্স করছিল। অন্যদিকে সিসিটিভি ফুটেজে যে সবকিছুই দেখছিল, তবে লিকে দেখে তার একেবারেই ভালো লাগে না আর বলে ঠেক কে এই ছেলেটা যে কিনা প্রতিটা পারফরমেন্সে একেবারে প্রথম হচ্ছে। সে লিকে বাদ দিয়ে অ্যান্ড্রুকে ফার্স্ট করতে চায়, আর সেটা করার জন্য সে একটা ষড়যন্ত্র করে। লি যখন ড্রেস চেঞ্জ করতে নিজের লাগেজ খোলে, তখন কাপড়ের মধ্যে একটা পেন খুঁজে পায়। ভালো করে দেখতে গেলে সে ওই পেনের মধ্যে একটা ক্যামেরা দেখতে পায়। তখন তার মনের মধ্যে কিছুটা সন্দেহ তৈরি হয়, তবে ঠিক তখনই যে কিছু গার্ড নিয়ে সেখানে ঢুকে পড়ে। তবে লি বেশ ভালোভাবে বুঝে যায় যে তাকে ট্রেনিং থেকে বের করার জন্য যে এসব করেছে। এদিকে যে এসে বলে, আমাদের কাছে খবর আছে যে এখানে একজন গুপ্তচর রয়েছে, তাই সবাই নিজের জিনিসপত্র সামনে রেখে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ো, আমরা দেখব কেউ এখানে ক্যামেরা এনেছো কি না। লি যখনই কলমটা লুকাতে যাবে, ঠিক তখনই চেকিং শুরু হয়ে যায়। এতে করে লি আর সেটা লুকাতে পারে না, আর এখানেই পার্ট 2 শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় লি কি বাঁচতে পারবে নাকি ধরা পড়ে যাবে? তবে সেটা জানতে হলে আমাদের 3য় পার্ট দেখতে হবে। তোমরা যদি পরবর্তী পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, আমি চেষ্টা করব এক্সপ্লেন করার। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।